আপনি এমন একজনের গল্প শুনছেন যার ওপর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র দিয়ে একবার নয় দুবার হামলা চালানো হয়েছে, আর তারপরও তিনি বেঁচে ফিরেছেন। এটা কোনো হলিউড সিনেমার প্লট নয়, কোনো কমিক বুকের সুপারহিরোর গল্পও নয়। এটা জাপানের একজন সাধারণ ইঞ্জিনিয়ারের অবিশ্বাস্য বাস্তব কাহিনী। কি বলবেন তাকে? পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ কারণ তিনি দুটো পারমাণবিক বোমার বিস্ফোরণ থেকে বেঁচে ফিরেছিলেন, নাকি পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত ব্যক্তি কারণ তাকে এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে দুবার যেতে হয়েছিল? এই প্রশ্নটাই হলো এই গল্পের কেন্দ্রবিন্দু। আজ আমরা এমন এক মানুষের জীবনের গভীরে যাব যার গল্প শুনলে আপনার মনে হবে ভাগ্য বা নিয়তি আসলে কতটা অদ্ভুত আর অবিশ্বাস্য হতে পারে। সুতোমু ইয়ামাগুচি, এই নামটা হয়তো আপনি আগে শোনেননি, কিন্তু আজকের পর আর কোনোদিন ভুলবেন না। কারণ তার গল্প শুধু বেঁচে থাকার গল্প নয়, এটা মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর নিয়তির এক আশ্চর্য খেলা। চলুন শুরু করা যাক। এই ভয়াবহ ঘটনা ঘটার আগে সুতোমু ইয়ামাগুচি ছিলেন জাপানের লক্ষ লক্ষ মানুষের মতোই একজন। তিনি একজন মেধাবী তরুণ ইঞ্জিনিয়ার, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের মতো বড় কোম্পানিতে কাজ করতেন। তার জীবনটা ছিল খুব সাধারণ আর গোছানো। বাড়িতে তার জন্য অপেক্ষা করত তার ভালোবাসার স্ত্রী হিসাকো আর তাদের ছোট্ট ফুটফুটে ছেলে কাতসুতোশি। তাদের নিয়ে ছিল ইয়ামাগুচির ছোট্ট সুখের পৃথিবী। পেশাগত দায়িত্বের কারণে তাকে প্রায় বাড়ির বাইরে থাকতে হতো। ১৯৪৫ সালের গ্রীষ্মকালে ইয়ামাগুচি ঠিক তেমনই একটি কাজে হিরোশিমা শহরে আসেন। তার উপর দায়িত্ব ছিল একটি নতুন অয়েল ট্যাঙ্কারের ডিজাইন তৈরি করার। কাজটা বেশ বড় ছিল, তাই প্রায় ৩ মাসের জন্য তাকে হিরোশিমাতেই থাকতে হচ্ছিল। দেখতে দেখতে ৩ মাস কেটে গেল। ইয়ামাগুচির কাজ প্রায় শেষের পথে। ১৯৪৫ সালের ৬ই আগস্ট এই দিনটি ছিল হিরোশিমাতে তার কাজের শেষ দিন। সব হিসেব ঠিকঠাক করে সেদিনই তার নিজের শহর নাগাসাকিতে ফিরে যাওয়ার কথা ছিল। তার মন পড়েছিল পরিবারের কাছে। কতদিন পর স্ত্রী আর সন্তানের মুখ দেখবেন, এই আনন্দে তিনি বিভোর ছিলেন। তিনি জানতেন না সেই দিনটি শুধু তার জীবনের নয়, গোটা মানব ইতিহাসের সবচেয়ে কালো দিনগুলোর একটা হতে চলেছে। তিনি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু নিয়তি তার জন্য সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর এক পরিকল্পনা করে রেখেছিল। ১৯৪৫ সালের ৬ই আগস্ট সকাল ৮:১৫। ইয়ামাগুচি তার ২ সহকর্মীর সাথে স্টেশন যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু মাঝপথে হঠাৎ তার মনে পড়ল তিনি তার হানকো অর্থাৎ ব্যক্তিগত শিলমোহরটা অফিসে ফেলে এসেছেন। জাপানে এটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাই তিনি সহকর্মীদের এগিয়ে যেতে বলে নিজে আবার অফিসের দিকে হাঁটা দিলেন। এই ছোট্ট সিদ্ধান্তটাই হয়তো তার জীবন বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু তাকে ঠেলে দিয়েছিল এক জীবন্ত নরকের দিকে। তিনি যখন শিপইয়ার্ডের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ তার কানে একটা বিমানের শব্দ এলো। তিনি আকাশে তাকিয়ে দেখলেন একটি আমেরিকান B-29 বোমারু বিমান উড়ে যাচ্ছে। বিমানটি থেকে দুটো ছোট প্যারাশুট নেমে আসতে দেখে তিনি কিছুটা অবাক হলেন। তিনি ভাবছিলেন ওগুলো কি হতে পারে। এর পরের মুহূর্তে যা ঘটল তার জন্য তিনি বা পৃথিবীর কেউই প্রস্তুত ছিল না। হঠাৎ করেই চারপাশটা সূর্যের চেয়েও ১০০০ গুণ বেশি উজ্জ্বল এক আলোয় ভরে গেল। মনে হলো যেন কেউ আকাশে একটা ম্যাগনেসিয়ামের বিশাল গোলা জ্বালিয়ে দিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তার কানের পর্দা প্রায় ফেটে যাওয়ার জোগাড় হল। আলোর ঝলকানির পর এলো প্রচণ্ড ঝড়ো বাতাস আর তাপের এক ভয়াবহ ঢেউ, যা তাকে শূন্যে ছুঁড়ে ফেলে দিল পাশের এক আলু খেতে। যখন জ্ঞান ফিরল, তিনি দেখলেন চারদিকে শুধু জমাট বাঁধা অন্ধকার আর ধোঁয়া। তার শরীরের বাম দিকের ওপরের অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। তিনি সাময়িকভাবে অন্ধ হয়ে গিয়েছিলেন এবং বাঁ কানের শ্রবণ শক্তি হারিয়েছিলেন। যখন একটু ধাতস্থ হলেন, তিনি দেখলেন হিরোশিমা শহরটা আর নেই। যেটা কিছু মুহূর্ত আগেও একটা ব্যস্ত শহর ছিল, সেটা এখন একটা জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার চোখের সামনেই তিনি যা দেখলেন তা কোনো মানুষের পক্ষে সহ্য করা কঠিন। এই পরিস্থিতিতে তার বেঁচে ফেরার কি কোনো উপায় ছিল? চারিদিকে শুধু মৃত্যু আর ধ্বংসের ছবি। জীবন্ত মানুষগুলো যেন প্রেতাত্মার মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের শরীর থেকে চামড়া ঝুলে পড়ছে। ইয়ামাগুচি বুঝতে পারছিলেন তাকে এখান থেকে বেরোতেই হবে। তিনি ক্ষতবিক্ষত শরীর নিয়ে কোনো মতে উঠে দাঁড়ালেন এবং হাঁটতে শুরু করলেন। অবিশ্বাস্যভাবে তিনি তার সেই ২ সহকর্মী আকিরা ইওয়ানাগা এবং কুনিয়োশি সাতোকে খুঁজে পেলেন। তারাও ভয়াবহভাবে আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন। তারা ৩ জন মিলে সেই ভয়ঙ্কর রাতটি একটি এয়ার রেড শেল্টারে কাটালেন। চারিদিকে আহত মানুষের আর্তনাদ আর মৃত্যুর গন্ধ। সেই রাতটা ছিল তাদের জীবনের দীর্ঘতম এবং ভয়ঙ্করতম রাত।
পরদিন ৭ই আগস্ট শরীরে অসহ্য যন্ত্রণা নিয়েই ইয়ামাগুচি সিদ্ধান্ত নিলেন তাকে বাড়ি ফিরতেই হবে। নাগাসাকিতে তার পরিবার তার জন্য অপেক্ষা করছে। তারা তিনজন বহু কষ্টে হিরোশিমার রেল স্টেশনে পৌঁছালেন। অবাক করার মতো বিষয় হল, শহর ধ্বংস হয়ে গেলেও স্টেশনটি কোনোমতে চালু ছিল। মানুষের ভিড়ে ঠাসায় একটি ট্রেনে তিনি উঠে পড়লেন। ট্রেনের জানলা দিয়ে তিনি তার পেছনে ফেলে আসা জ্বলন্ত হিরোশিমাকে দেখছিলেন। তার মনে হচ্ছিল তিনি যেন একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছেন। তিনি নরক থেকে বেঁচে ফিরেছেন। তার শরীর পুড়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে, কিন্তু তিনি বেঁচে আছেন। তিনি বাড়ি ফিরছেন। হয়তো তিনি ভেবেছিলেন তার জীবনের সবচেয়ে খারাপ সময়টা তিনি পার করে এসেছেন। এবার পরিবারের কাছে ফিরে গিয়ে তিনি শান্তিতে থাকবেন। কিন্তু তিনি জানতেন না, তার নিয়তি তাকে নিয়ে আরও একবার ভয়ঙ্কর খেলা খেলতে চলেছে। ৯ই আগস্ট ১৯৪৫, হিরোশিমার ঘটনার ঠিক ৩ দিন পর ইয়ামাগুচি নাগাসাকিতে তার বাড়িতে ফিরে এসেছেন। তার সারা শরীরে ব্যান্ডেজ। যন্ত্রণা তখনও কমেনি, কিন্তু একজন নিষ্ঠাবান কর্মী হিসাবে তিনি তার অফিসে রিপোর্ট করতে গেলেন। সকাল প্রায় ১১টা বাজে। তিনি তার সুপারভাইজারের রুমে বসে তাকে হিরোশিমার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন। তিনি ভেবেছিলেন তিনি নরক থেকে পালিয়ে এসেছেন, কিন্তু এবার নরক নিজেই তার পিছু পিছু তার নিজের শহর, তার নিজের অফিসে চলে এসেছিল। তিনি বলছিলেন, একটা বোমায় পুরো শহরটা চোখের সামনে ছাই হয়ে গেল। তার বস তার কথা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। হয়তো তিনি ভাবছিলেন, বোমার আঘাতে ইয়ামাগুচির মাথা খারাপ হয়ে গেছে। একটা বোমায় কিভাবে একটা আস্ত শহর ধ্বংস হতে পারে, এটা তো অবিশ্বাস্য। ইয়ামাগুচি যখন তার বসকে বোঝানোর চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহূর্তে অফিসের জানলার বাইরে আকাশটা আবার সেই চিরচেনা ভয়ঙ্কর সাদা আলোয় জ্বলে উঠল। ইয়ামাগুচি সেই আলোটাকে চিনতে পারলেন। তার শরীরের ভেতরটা ভয়ে জমে গেল। তিনি চিৎকার করে মাটিতে শুয়ে পড়ার আগেই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে গোটা বিল্ডিংটা কেঁপে উঠল। অফিসের কাঁচের জানলাগুলো ভেঙে চুরমার হয়ে গেল। নাগাসাকির উপর আমেরিকা তাদের দ্বিতীয় পারমাণবিক বোমা ফ্যাট ম্যান ফেলেছিল। আর অবিশ্বাস্যভাবে সুতোমো ইয়ামাগুচি ছিলেন সেই বিস্ফোরণের মাত্র ৩ কিলোমিটার দূরে। অকল্পনীয় হলেও সত্যি, সুতোমো ইয়ামাগুচি দ্বিতীয় পারমাণবিক বোমা থেকেও প্রাণে বেঁচে যান। তার অফিসের বিল্ডিংটা যথেষ্ট মজবুত হওয়ায় এবং তিনি বিস্ফোরণ মুহূর্তে মাটিতে শুয়ে পড়ায় সরাসরি আঘাত থেকে বেঁচে গিয়েছিলেন। তার ব্যান্ডেজগুলো ছিঁড়ে গিয়েছিল, তিনি নতুন করে আঘাত পেয়েছিলেন, কিন্তু তিনি জীবিত ছিলেন। বিস্ফোরণের পর তিনি পাগলের মতো ছুটে গিয়েছিলেন তার বাড়ির দিকে। তিনি গিয়ে দেখেন তার বাড়িটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু ভাগ্যের কি খেলা, তার স্ত্রী এবং শিশুপুত্র অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। সেদিন সকালে তার স্ত্রী ইয়ামাগুচির পড়া শরীরের জন্য মলম কিনতে বাজারে গিয়েছিলেন, আর বিস্ফোরণের সময় তারা একটি সুরক্ষিত টানেলে আশ্রয় নিতে পেরেছিলেন। এই ঘটনার পর ইয়ামাগুচি আরও অনেক বছর বেঁচেছিলেন। ৯৩ বছর বয়সে ২০১০ সালে তিনি পাকস্থলীর ক্যান্সারে মারা যান। জীবনের একটা লম্বা সময় তিনি তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে খুব বেশি কথা বলতেন না। তিনি চাননি লোকে তাকে অভিশপ্ত বা দুবার বোমা পড়া লোক বলে চিনুক। কিন্তু জীবনের শেষ দিকে এসে তিনি বুঝতে পারেন তার এই বেঁচে থাকার একটা উদ্দেশ্য আছে। তিনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একজন সোচ্চার কর্মী হয়ে ওঠেন। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি তার গল্প শোনাতেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। ২০০৯ সালে জাপান সরকার তাকে আনুষ্ঠানিকভাবে নিজু হিবাকুশা বা দ্বৈত বোমার শিকার ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। তিনিই ছিলেন পৃথিবীর একমাত্র সরকারিভাবে স্বীকৃত ব্যক্তি যিনি ২টি পারমাণবিক বিস্ফোরণের সাক্ষী হয়েও বেঁচে ফিরেছিলেন। সুতোমো ইয়ামাগুচির গল্প আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে। এটা কি শুধু ভাগ্যের খেলা ছিল, নাকি তার বেঁচে থাকার পেছনে আরও গভীর কোনো কারণ ছিল? তার জীবনটা একটা অলৌকিক ঘটনা, নাকি একটা দীর্ঘ অভিশাপের কাহিনী? এর উত্তর হয়তো একেকজনের কাছে একেক রকম। আর সবশেষে আপনাদের জন্য একটি প্রশ্ন: সুতোমো ইয়ামাগুচির ভাগ্যকে আপনি ১০-এর মধ্যে কত দেবেন? আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।